আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংরেজির রিঅ্যারেঞ্জিং ওয়ার্ড টু মেক এ সেন্টেন্স, মানে এলোমেলো শব্দ দিয়ে বাক্য গঠন করার যে ক্লাসটি, এই ক্লাসটি দ্বিতীয় ক্লাসটি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে শিখেছিলাম কয়েকটি স্টেপস 1 2, মানে কোন একটি বাক্যের সাবজেক্ট এবং ভার্ব কিভাবে সিরিয়াল করব। আর আজকের ক্লাসটিতে আমরা শিখব যে সবগুলো শব্দকে একত্রে কিভাবে একটি বাক্যে রূপান্তর করব এবং বাক্যের অবজেক্ট ও এক্সটেনশন কিভাবে গঠন করব। তাহলে আমরা যদি একটি প্রশ্ন দেখি ন্যাশনাল ইউনিভার্সিটির এবং প্রশ্ন অনুযায়ী যদি নিয়মগুলোকে দেখার চেষ্টা করি, তাহলে ধরে নিলাম যে এই বাক্যটিতে অনেকগুলো শব্দ আছে। বাংলাদেশ, জিউড, দা, ইজ, ক্যাশ অফ মেইন ক্রপ। এই শব্দগুলোর মধ্যে আমরা বুঝতে পারছি যে ইজ হবে এই শব্দগুলোর ভার্ব। তাহলে এখন ইজ হচ্ছে একটা পজিটিভ ভার্ব, মানে এই পাশের শব্দের সাথে বা সাবজেক্টের সাথে ডান পাশের শব্দগুলোর একটা সম্পর্ক সে স্থাপন করে দিবে। তাহলে যেমন এখন এই শব্দগুলোর মধ্যে যদি আমরা পরিচয় দেওয়ার জন্য বলি, পরিচয়টা কার দিব? বাংলাদেশের পরিচয় দিব না জিউটের পরিচয় দিব? তাহলে জোট, এখন এই ক্ষেত্রে যদি আমরা দেখি জোট ইজ, এখন এখানে আমরা দিলাম হচ্ছে জোট ইজ। এখন মেইন শব্দটা হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কার সাথে বসে? নাউনের সাথে বসে। তাহলে মেইনের সাথে একটা নাউন যে বসাবো আমরা মেইনের পরে, এই মেইনটার কি হবে? এটা হবে হচ্ছে মেইন বাংলাদেশ, না মিলে না। মেইন ক্যাশ, মেইন ক্যাশ ক্রপ, কোনটা মিলে? আচ্ছা দেখ, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে মিলাতে চাই এই অংশটা, তাহলে মেইন ক্যাশ ক্রপ, প্রধান অর্থকরী ফসল, এই মানে সিরিয়ালের শব্দটা তাহলে ভালোভাবে মিলে যায়। তাহলে জুট ইজ দা, দিটা আমরা এখানে দিতে পারি দা মেইন ক্যাশ ক্রপ অফ, মানে হচ্ছে এর, কার মেইন ক্রপ, এর অর্থটা কার সাথে দরকার? বাংলাদেশের সাথে, তাহলে বাংলাদেশ এখানে বসবে, অফ বাংলাদেশ। তাহলে আমরা যদি এই বাক্যটাকে সাজাতে চাই, জুট ইজ দা মেইন ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ, তাহলে এটা এখানে মিলে যাবে। তাহলে এই প্রশ্নের তলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা দেখি, এর পরের প্রশ্নটা আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে আমরা কিভাবে মিলাবো। বি নাম্বার প্রশ্নটা, আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে একটা ভার্ব। টু, নট, ইজ। তাহলে আমরা কিন্তু অক্সিলারি ভার্বের ব্যবহারটা কিভাবে করব সেটা কিন্তু আমরা জেনে এসেছি, বি ভার্ব। তাহলে ইজ, আমরা এখন ইজ এর পরে, এই যে এইটা হচ্ছে ভার্ব 1, তাহলে আমরা জানি ইজ এর পরে কি কি বসে। ইজ এর পরে বসে ভার্বের সাথে আইএনজি, ভার্বের থ্রি ফর্ম অথবা অ্যাডজেক্টিভ। ইজ মানে এম ইজ আর ওয়াজ, বি ভার্ব। বি ভার্বের পরে বসে ভার্ব আইএনজি অথবা ভার্বের থ্রি ফর্ম অথবা ভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে দেখি যে এখানে বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইজ এর পরে তো প্রেজেন্ট ফর্ম বসানোর কোনো অপশনই আমাদের হাতে নেই। তাহলে প্রেজেন্ট ফর্মটা বসবে কার সাথে? আমরা কিন্তু জানি যে কোন বাক্যে টু বসলে টুর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে টু যেহেতু বাক্যের মধ্যে আছে, টুর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমরা দুইটি শব্দের আমরা অ্যারেঞ্জ করতে পারলাম, শব্দগুলোকে ছোট ছোট করে অ্যারেঞ্জ করে তারপরে আমরা বড় একটি বাক্যে রূপান্তর করব। এর মানে এই দুটি শব্দ আমরা বুঝতে পারলাম টু স্ট্যান্ড হবে। তাহলে ইজ হচ্ছে একটা বি ভার্ব, বি ভার্বের পরে ভার্ব আইএনজি, ভার্বের থ্রি ফর্ম অথবা অ্যাডজেক্টিভ বসবে। এখন দেখি যে এই বাক্যের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা। আর নট যেহেতু আছে, আমরা এটুকু বুঝতে পেরেছি ইজ নট, এদের সাথে নট বসবে। কারণ কি, নট কখনোই অক্সিলারি ভার্ব ছাড়া বসতে পারে না। অক্সিলারি ভার্ব কোনগুলো? এম ইজ আর ওয়াজ এর বি ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ ভার্ব, ডু ডাজ ডিড ডু ভার্ব, ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এখন আমরা যদি এখানে দেখি, তাহলে ইজ নট এটুকু হচ্ছে বাক্যের ভার্বের অংশ।
তাহলে এটা যদি ভার্ব হয় তাহলে ভার্বের পূর্বে সাবজেক্টটা যেহেতু এখানে ইজ আছে, সাবজেক্টটা সিঙ্গুলার হবে। তাহলে স্ট্যান্ড টু নট ইংলিশ ডিফিকাল্ট ইজ, তাহলে ইংলিশকে যদি আমরা এখানে সাবজেক্ট হিসেবে ধরি তাহলে কি হলো, ইংলিশ ইজ নট। এখন এই যে বি ভার্বের পরে কি প্রয়োজন, আইএনজি, থ্রি এবং অ্যাডজেক্টিভ। এই ভার্বগুলোর মধ্যে কোনো ভার্বটাই আমাদের এখানে নেই, তাহলে ভার্ব আইএনজি ফর্মে নাই, ভার্বের থ্রি ফর্মে নেই, তাহলে একটা অপশন আছে অ্যাডজেক্টিভ। এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ, এই যে এই ডিফিকাল্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইংলিশ ইজ নট ডিফিকাল্ট। এখন এই যে এখানে কিন্তু আমরা একটা ফরমেশন আগে করে রেখেছিলাম, টু আন্ডারস্ট্যান্ড। ইংলিশ ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে কিন্তু সবগুলো শব্দ এখন রিঅ্যারেঞ্জ হয়ে গেল, ইংলিশ ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে প্রথমে আমরা কি করেছি, ভার্বের অংশটা বসিয়েছি, ভার্ব অনুযায়ী এই ভার্বের একটি সাবজেক্ট দিয়েছি। এরপরে হচ্ছে এইখানে যে ভার্বটা আছে, যেমন এখানে একটা অক্সিলারি ভার্ব থাকার কারণে বি ভার্বের পরে এই তিনটা যে কোনো একটা হবে, এই তিনটার মধ্যে আছে শুধু এখানে অ্যাডজেক্টিভ, আইএনজি অথবা থ্রি ফর্ম নেই। তাহলে কি করলাম, আমরা বি ভার্বের পরে দিলাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমরা জানি যেহেতু প্রেজেন্ট ফর্ম বসে কার সাথে বসতে পারে, টুর সাথে বসতে পারে, আর বসতে পারে কিন্তু মোডাল ভার্বের সাথে। মোডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে। তাহলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে দিয়েছি। তাহলে আশা করি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে সি নাম্বার বাক্যটাকে যদি আমরা এখন রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করি, আমরা কিন্তু দেখে এসেছি যে কোন একটি বাক্যের সাবজেক্ট হিসেবে 1 2 3 4 5 6 7 8 9 10টা শব্দ আছে। এই 10টা শব্দের মধ্যে এখানে কিন্তু এই শব্দগুলোকে দেখেই বুঝতে পেরেছি যে এই শব্দটা বাক্যের সাবজেক্ট হবে, এখানে আমাদের কোনো ডাউট নেই। তাহলে আমরা আগে এই সাবজেক্টে বসাইলাম। এখন হচ্ছে আমরা ভার্বের অংশ নিয়ে কাজ করব। আমরা যারা প্রথম ক্লাসটি করেছেন আপনারা তারা বুঝতে পেরেছেন, ভার্বের অংশে আমাদের প্রথমে দেখতে হবে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব বলতে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মোডাল ভার্ব। এই শব্দগুলোকে যখন আমি স্ক্যান করা শুরু করলাম তখন দেখলাম যে এখানে একটা মোডাল ভার্ব আছে। তাহলে মোডাল ভার্বটাকে আগে বসাতে হবে, মানে অক্সিলারি ভার্ব গুলো আগে। মোডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম হয় আমরা জানি, মোডাল ভার্বের পরে ভার্বের একদম বেস প্রেজেন্ট হবে। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্বের পরে ভার্বের থ্রি ফর্ম হবে, ভার্বের থ্রি ফর্ম। বি ভার্ব কোনগুলো, বি ভার্ব হচ্ছে am, is, are, was, are, এদের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে অথবা থ্রি ফর্ম হবে, এগুলো আমরা দেখে এসেছি। তাহলে উই মাস্ট, এখন এইখানে যেহেতু মাস্ট ব্যবহার করেছি, মাস্টের পরে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এই শব্দগুলোর মধ্যে কোনটা ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম, ওই মাস্ট। এখন যেহেতু টু আছে, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মাস্টের পরে প্রেজেন্ট ফর্ম হবে। আর মানে এই বাক্যে দুইটা ভার্ব থাকবে। উই মাস্ট শো রেসপেক্ট। তাহলে দেখি উই মাস্ট শো, শো মানে দেখানো। তাহলে এখানে দেখেন ভার্বের কিন্তু একটা প্রেজেন্ট বেস প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। তাহলে উই মাস্ট শো, আমাদের কি দেখাতে হবে। এখন আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করেছি, ভার্বের অংশ ব্যবহার করলাম। এখন আমাদের এখানে যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে অবজেক্টের অপশন। এখন একটি বাক্যের অবজেক্ট কিভাবে বের করব, আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে বাক্যের সাবজেক্ট এবং বাক্যের অবজেক্ট বের করার জন্য আমাদের সহযোগিতা নিতে হবে হচ্ছে ভার্বের। ভার্বকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে বের হবে সাবজেক্ট। ভার্বকে যদি আমরা কি অথবা কাকে, এই দুইটা শব্দ দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু বাক্যের বের হয়ে আসবে অবজেক্ট। এখন দেখি উই মাস্ট শো, আমাদের অবশ্যই দেখাতে হবে। কি দেখাতে হবে, এটা কি দ্বারা প্রশ্ন করি, কি দেখাতে হবে, দি মিলে না। রেসপেক্ট সম্মান, কান্ট্রি দেশ দেখাতে হবে, মার্টার্স শহীদ দেখাতে হবে। এই শব্দগুলো তিনটা শব্দ, একটা দুইটা তিনটা, এই তিনটা শব্দের কোন শব্দটা ব্যবহার করব। কি দ্বারা প্রশ্ন করি ভার্বকে, কি দেখাতে হবে, দেখাতে হবে শহীদ দেখাতে হবে, না মিলে না। কান্ট্রি দেখাতে হবে, না মিলে না। শ্রদ্ধা দেখাতে হবে, হ্যাঁ এটা মিলে। তাহলে কি লিখবো, এখানে অবজেক্ট হিসেবে লিখবো হচ্ছে রেসপেক্ট। অর্থটা তাহলে এখন কি হলো, উই মাস্ট শো রেসপেক্ট, আমাদের অবশ্যই সম্মান দেখাতে হবে। এখন হচ্ছে কাদের দেখাইতে হবে, তাহলে তাদের পূর্বে হবে হচ্ছে টু। তাহলে টু দা মার্টার্স, শহীদদের। কোন জায়গার শহীদদের, এর অর্থটা দরকার হচ্ছে দেশের। অফ, আবার শব্দটা কোথায় বসবে, নাউনের পূর্বে বসে, এটা আমরা গত ক্লাসে দেখেছি। তাহলে অফ আওয়ার কান্ট্রি।
তাহলে এই যে 10টি শব্দকে যে আমরা রিঅ্যারেঞ্জ করে ফেললাম, এই রিঅ্যারেঞ্জ করার জন্য আমরা কি কি সহযোগিতা নিলাম? প্রথমে বসালাম হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট, এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে হচ্ছে কি দেখাতে হবে, আমাদের শ্রদ্ধা দেখাতে হবে। এখন হচ্ছে আমরা এক্সটেনশন গঠন করলাম। এক্সটেনশনের এখানে যদি কোনো একটা বাক্যে অফ থাকে, অফের ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে অফের পূর্বে একটি শব্দ থাকবে, এই শব্দটা নাউন, অফের পরেও একটা নাউন থাকবে, দুই পাশে নাউন থাকবে, আর বাকি প্রিপোজিশন গুলোর পরে নাউন ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে টোটালটা যদি একটু দেখি আমরা, যে এখানে আমরা কি দেখলাম যে মার্টার্স মাস্ট কান্ট্রি উই টু রেসপেক্ট, এখানে এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা বসবে তাহলে এই যে মোডাল ভার্বের সাথে, তাহলে মাস্ট শো কাকে দেখাইতে হবে, কে দেখাবে, এখানে কে দ্বারা প্রশ্ন করি, কে দেখাবে, উই আমরা দেখাবো, তাহলে উই মাস্ট শো। এখন এই জায়গাটা অবজেক্টের, অবজেক্ট কিভাবে বের করব, কি দেখাবো, সম্মান দেখাবো, রেসপেক্ট। যখন আমরা একটি বাক্যের মেজর তিনটি পার্ট একত্র করে ফেলতে পেরেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর এক্সটেনশন, তখন খুব বেশি একটা প্রবলেম হবে না। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন এরপরে হচ্ছে আমরা ডি নাম্বার প্রশ্নটার সমাধান এবং এর স্ট্রাকচারাল বিষয়টা নিয়ে আলোচনা করি। এই ডি নাম্বারে আছে হচ্ছে এ করাপশন, বিগ, ইজ, প্রবলেম, ইজ, সরি ইন, কান্ট্রি, আওয়ার। এখানে কিন্তু এই শব্দগুলোর মধ্যে একমাত্র ভার্ব হিসেবে এখানে পাইলাম হচ্ছে আমরা ইজ। এখন আমরা জানি বি ভার্ব যখন মূল ভার্ব হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে এই লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং, এই পাশের শব্দের সাথে এই পাশের শব্দের সম্পর্কটা কি সেটা দেখাবে, শব্দের সম্পর্ক। এখন এইখানে আরেকটু দেখে নিয়ে যদি নেই বিগ, এটা অবশ্যই আমরা আপনারা বুঝতে পেরেছেন দোষ গুণ অবস্থা সংখ্যা, এর মধ্যে হচ্ছে একটা অবস্থা বড়, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসে কার সাথে, অ্যাডজেক্টিভ বসে সব সময় নাউনের পূর্বে। আবার এই যে এইখানে কিন্তু আমরা দেখলাম একটা পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন কোথায় বসে, পসেসিভ প্রোনাউন সব সময় কিন্তু নাউনের পূর্বে বসে। তাহলে এইখানে যদি আমরা এটাকে মিলাতে চাই বিগ করাপশন, এটাকে মিলে, নাকি বিগ প্রবলেম এটা মিলে, নাকি বিগ কান্ট্রি, কোনটা মিলে? তিনটা শব্দের পূর্বের কোথায় আমাদের বিগ শব্দটা মিলে? তাহলে বিগ করাপশন মিলে না, বিগ প্রবলেমটা মিলে। আচ্ছা আমরা এইটা দুইটা শব্দ আমরা অ্যারেঞ্জ করে ফেললাম। এখন আওয়ার কে মিলাবো, যদি আওয়ার কে কার সাথে মিলাবো, আওয়ার প্রবলেম, আওয়ার করাপশন, আওয়ার কান্ট্রি, তাহলে কোনটাই মিলে ভালো, আওয়ার কান্ট্রি। অর্থ যদি অন্যটা প্রয়োজন হয় তাহলে অন্যটা দেওয়া যাবে। তাহলে এইখানে দুইটা শব্দ অ্যারেঞ্জ করলাম, এখানে দুইটা শব্দ অ্যারেঞ্জ করলাম, আমরা আলাদা আলাদা ভাবে অ্যারেঞ্জ করছি আমাদের সুবিধার জন্য। সরি, এখন তাহলে আমরা যদি শুরু করি ইজ, তাহলে এখন কি করবে, আওয়ার কান্ট্রি ইজ, বিগ প্রবলেম ইজ, না করাপশন ইজ? অবশ্যই করাপশন। তাহলে করাপশন ইজ এ বিগ প্রবলেম। এখন এইখানে বাকি রইল কি, ইন, ইন প্রিপোজিশনটা বাকি আছে এই অংশের মধ্যে। তাহলে কি লিখবো, ইন, কান্ট্রি, আওয়ার, এই তিনটি শব্দ বাকি আছে। তিনটি শব্দকে যদি আমরা এখন রিঅ্যারেঞ্জ করতে চাই তাহলে তিনটি শব্দের আমরা জানি প্রথমে বসবে কি, প্রিপোজিশন, এক্সটেনশনের শুরু হয় প্রিপোজিশন দিয়ে, তাহলে লিখবো কি, ইন আওয়ার কান্ট্রি। আশা করি আপনারা এই উত্তরটি বুঝতে পেরেছেন এবং এটার গঠনটা কিভাবে আমরা তৈরি করলাম সেটাও আপনারা ধরতে পেরেছেন। এরপরে হচ্ছে ই নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা কাজ করি। যদি এইখানে আমরা কিন্তু স্পষ্ট একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উই, যেহেতু উই, উই এর পরে আর ব্যবহার করা যায় তাহলে আর, এই দুটো ব্যবহার করে ফেললাম, এই দুটো আমরা রিঅ্যারেঞ্জ করে ফেলতে পেরেছি। এখন বাকি আছে হচ্ছে প্রাউড মাদার অফ টাং আওয়ার। তাহলে আওয়ার শব্দটা একটা পসেসিভ শব্দ, পসেসিভ অ্যাডজেক্টিভ, সরি হ্যাঁ অ্যাডজেক্টিভ প্রোনাউন,
এইটাকে বসাইতে হবে নাউনের পূর্বে। আমরা জানি পসেসিভ প্রনাউন সবসময় নাউনের পূর্বে বসে, তাহলে নাউন আছে এখানে টাং, মাদার, এই দুইটা। তাহলে উই আর, এখন এখানে প্রাউড, গর্বিত, এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে এর মধ্যে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মনে হয় যে বি ভার্বের পরে ভার্বের আইএনজি হইতে পারে, ভার্বের থ্রি ফর্ম হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, এই তিনটা শব্দের একটা হবে। তাহলে এখানে কি আমাদের আইএনজি যুক্ত কোনো শব্দ আছে কিনা? নাই। এখানে কি ভার্বের থ্রি ফর্ম যুক্ত শব্দ আছে কিনা? নাই। এখানে তাহলে আছে যা অ্যাডজেক্টিভ, তাহলে উই আর প্রাউড। তাহলে উই আর প্রাউড শব্দটা আমরা তিনটা শব্দকে এখানে রিঅ্যারেঞ্জ করে ফেলতে পারলাম। তাহলে একটা, দুইটা, তিনটা, এই তিনটা শব্দ চলে গেল। এখন বাকি থাকলো হচ্ছে মাদার অফ টাং আওয়ার। আওয়ার শব্দটা আওয়ার কি দিতে পারি? এখন হচ্ছে অফ, আমরা জানি অফ, অফের পূর্বে শব্দ হবে, পরের শব্দ হবে, দুই পাশে। তাহলে উই আর প্রাউড অফ আওয়ার, আচ্ছা সরি, এখানে তাহলে প্রাউড এর পরে কিন্তু সবসময় কি ব্যবহার করতে হয়? অফ। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। উই আর প্রাউড অফ আওয়ার মাদার ল্যান্ড। তাহলে মাদার টাং, আমরা আমাদের মাদার টাং বা মানে সেজন্য গর্বিত। আচ্ছা, তাহলে এই অংশটা তাহলে কি দাঁড়ালো? উই আর প্রাউড অফ আওয়ার মাদার টাং। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে এফ নাম্বার প্রশ্নটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি, হ্যাপি একটা অ্যাডজেক্টিভ শব্দ। এরপরে হচ্ছে ওয়ান্স, এটার সাথে এস আছে, এই শব্দটাই তাহলে মূল ভার্ব। তাহলে ওয়ান্স যেহেতু এস আছে, এইখানে সাবজেক্ট আমরা বসাবো কিভাবে? সাবজেক্টের সাথে অবশ্যই তাহলে কি থাকতে হবে? সিঙ্গুলার সাবজেক্ট থাকতে হবে। তাহলে এই যে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নন এভরি, নন ওয়ান, অল, এইটা হচ্ছে আমরা জানি কোন বাক্যের একটা সাবজেক্ট হতে পারে, গত ক্লাসে এটা আমরা পড়েছি। এভরিবডি, ওয়ান্টস, ওয়ান্টস এর পরে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা টু ব্যবহার করি, ওয়ান্টস টু। টুর পরে আমরা জানি ভার্বের একদম বেস প্রেজেন্ট হয়, তাহলে এখানে বেস প্রেজেন্ট ভার্ব কি আছে? ওয়ান্টস তো এস যুক্ত, এখানে আছে হচ্ছে বি। এভরিওয়ান ওয়ান্টস টু বি। এখন বি মানে হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভ এখানে কি আছে? অ্যাডজেক্টিভ আছে হ্যাপি। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা দেখি, এখন বাকি রইল হচ্ছে অন আর্থ। তাহলে এটা দেব কিভাবে? তাহলে অন আর্থ দিয়ে দেব শেষ এক্সটেনশন, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি অন আর্থ। পৃথিবীতে সবাই সুখী হতে চায়। এরপরে হচ্ছে আমরা জি নাম্বার প্রশ্নের উত্তরটি নিয়ে কাজ করি। এইখানে স্পষ্ট একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট উই। আমরা জানি উই এর পরে হয় হ্যাভ, উই হ্যাভ, দিলাম উই হ্যাভ। এরপরে হচ্ছে হ্যাভ এর পরে আমরা জানি ভার্বের থ্রি ফর্ম হয়, দেখি থ্রি ফর্ম আছে নাকি। এই যে এখানে থ্রি ফর্ম আছে ভার্বের, এখানে প্রেজেন্ট ফর্ম আছে ভার্বের, দুইটা ভার্ব আছে। তাহলে হ্যাভ ভার্বের পরে ভার্বের কি ফর্ম হয় ইতিমধ্যে আপনারা মনে হয় জেনে গেছেন, যে তাহলে ওই হ্যাভ ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট না থ্রি। এখন টুর পরে কি হয়? প্রেজেন্ট। হ্যাভ ভার্বের পরে কি হয়? থ্রি ফর্ম। তাহলে লিখবো হচ্ছে ডিজিটালাইজড। তাহলে উই হ্যাভ ডিজিটালাইজড। এখন টু, টুর সাথে কি দেব? টু মেক আওয়ার কান্ট্রি। তাহলে এইখানে যদি আরেকটা বিষয় আমরা দেখি, আমাদের অর্থটা যদি না মিলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। যেমন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উই, উই এর পরে হ্যাভ যায়, উই এর পরে উই হ্যাভ ডিজিটালাইজড আওয়ার কান্ট্রি টু মেক। এখন টু মেক অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাহলে এটা আরেকভাবে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি। যেমন আমরা কিন্তু জানি যে হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপরে ভার্ব ওয়ান হয়। তাহলে এইভাবে মিলে কিনা? তাহলে উই হ্যাভ টু মেক আওয়ার কান্ট্রি ডিজিটালাইজড, এটাও কিন্তু হবে উই হ্যাভ টু মেক আওয়ার কান্ট্রি ডিজিটালাইজড, এটাও দেওয়া যাবে। তাহলে বাক্যের স্ট্রাকচার গুলো অর্থ অনুযায়ী আমাদের সাজাতে হবে। তাহলে আমরা এইখানে যে সাতটি বাক্য আছে, সরি এলোমেলো শব্দ দেওয়া লাইন আছে, এই লাইনগুলোকে সাজিয়ে আমরা সেন্সিবল শব্দ মানে গঠন করে আমরা
একটি বাক্যে রূপান্তর করার চেষ্টা করলাম। তাহলে আশা করি আজকের ক্লাসটি করে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটি শব্দের এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে নতুন একটি বাক্য রূপান্তর করব বা সেন্সিবল একটি বাক্যে রূপান্তর করব। তাহলে আপনাদের এই ক্লাসটিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কোনো প্রশ্ন করতে পারেন আমাকে কমেন্টসে, অথবা সরাসরি কল করেও প্রশ্ন করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন। আর এখানে এই ক্লাসের সাথে আমার যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে ওইখানে অন্যান্য ক্লাসগুলো দেওয়া থাকবে এবং নোট দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে ফ্রিতে নোটগুলো নিতে পারবেন। ধন্যবাদ সবাই।